প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। পূর্ব চীনের শানদং প্রদেশের লিংই শহরে 27 জুন চতুর্থ RCEP আঞ্চলিক শানদং আমদানি পণ্য প্রদর্শনী শুরু হয়েছে, যা একটি আকারে নতুন রেকর্ড স্থাপন করেছে। 3 দিনের এই প্রদর্শনীতে 11টি প্রদর্শনী এলাকা রয়েছে, যেখানে 1200টিরও বেশি বুথ স্থাপিত হয়েছে। 300টিরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী এবং 5000-এরও বেশি দেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট হন মেলায়। এবারের প্রদর্শনীতে 17টি জাতীয় প্যাভিলিয়ন এবং 7টি সিস্টার সিটি হল রয়েছে, যা বিশ্বজুড়ে 348টি কোম্পানিকে একত্রিত করেছে। সেগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি RCEPর সদস্য দেশগুলোর উদ্যোগ। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ 20টি দেশের বিজনেস অ্যাসোসিয়েশন প্রসাধনী, গৃহস্থালির জিনিসপত্র এবং বিশেষ খাবারের মতো বৈশিষ্ট্যযুক্ত পণ্য প্রদর্শনের জন্য প্রতিনিধি দল পাঠিয়েছে। নতুন করে স্থাপিত স্মার্ট টেকনোলজি জোন প্রদর্শনীর একটি প্রধান আকর্ষণ ছিল, যেখানে রোবোটিক্স থেকে শুরু করে বুদ্ধিমান আকাশযান পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি পণ্যগুলো বিপুল সংখ্যক দর্শককে আকর্ষণ করেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র আগ্রহ জাগিয়ে তুলেছে। 27 থেকে 29 জুন পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম গুড লিভিং এক্সপোতে স্মার্ট হিউম্যানয়েড রোবট এবং বায়োনিক পণ্যগুলো বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 27 থেকে 29 জুন পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম গুড লিভিং এক্সপোতে স্মার্ট হিউম্যানয়েড রোবট এবং বায়োনিক পণ্যগুলো বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অত্যাধুনিক প্রযুক্তিগুলো সাধারণ মানুষের জীবনে প্রবেশ করছে এবং নীরবে ভোগের ধরন ও জীবনের ধারা পরিবর্তন করছে। এক্সপোতে হাংজৌয়ের ইউনিট্রি রোবোটিক্স দ্বারা প্রদর্শিত হিউম্যানয়েড রোবট এবং চতুষ্পদ রোবট অনেক দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞান প্রযুক্তি ক্রমবর্ধমান সংখ্যক নতুন খরচের পরিস্থিতি তৈরি করেছে, যা সকলের জন্য একটি নতুন জীবনযাত্রার সূচনা করেছে এবং আরও নতুন খরচের পরিস্থিতির জন্ম দিয়েছে। সাংহাইতে 4 দিনব্যাপী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস বা IAAPA এক্সপো এশিয়া 2025তে অংশগ্রহণকারী প্রদর্শকদের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনী সমাধান প্রদর্শন করা হয়। 1 জুলাই শুরু হওয়া এক্সপোর আয়তন 8600 বর্গমিটারেরও বেশি। এই এক্সপো বিশ্বব্যাপী অবকাশ এবং আকর্ষণ শিল্পের নেতাদের চূড়ান্ত সমাবেশ হিসেবে বিবেচিত। সাম্প্রতিক বছরগুলোতে সাংহাই আন্তর্জাতিক থিম পার্ক অপারেটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে, যারা চীনের ক্রমবর্ধমান বিনোদন এবং ভ্রমণ বাজারকে পুঁজি করতে চান। আর এই বছরের এক্সপোর মাধ্যমে অনেকেই দেশের বাজারের সুযোগগুলো চিহ্নিত করতে পেরেছেন। চায়না ইনসাইটস কনসালটেন্সির পূর্বাভাসের নিরিখে 2028 সাল পর্যন্ত চীনের বিনোদন পার্ক অর্থনীতির আকাশ 110 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপো আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের বশ এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং লাবণ্যের সঙ্গে চীন আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ভোগ মেলা ঘুরে দেখব।
বন্ধুরা, আপনি কি ভ্রমণ পছন্দ করেন? আপনি কি অনন্য ভ্রমণ অভিজ্ঞতার জন্য আগ্রহী? বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ফোক মেলা আপনাকে পর্যটনের একটি নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা এনে দিতে পারে। চলুন আমাদের সঙ্গে ভ্রমণের নতুন সম্ভাবনা অন্বেষণ করুন। এবারের মেলার প্রতিপাদ্য হল সাংস্কৃতিক ও পর্যটন সুন্দর জীবন তৈরি। মেলার প্রদর্শন এলাকার আয়তন 30,000 বর্গমিটার ছাড়িয়ে গেছে। এতে দেশি বিদেশি 5টিরও বেশি কোম্পানি ও সংস্থা অংশগ্রহণ করেছে। এতে সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের পুরো চেন কভার করে বিশ্ব ভ্রমণ, সৌন্দর্যিন, তীর্থ পর্যটন, পর্যটন সরঞ্জাম সহ 8টি প্রধান প্রদর্শন এলাকা অন্তর্ভুক্ত হয়। সার্বিকভাবে সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের নতুন পণ্য, নতুন দৃশ্য, নতুন চাহিদা ও নতুন অভিজ্ঞতা প্রদর্শন করা হয়। একটি দীর্ঘ ইতিহাসের দেশ হিসেবে চীনের অনেক অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখন এসব অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটনে একীভূত হয়েছে, যা মানুষের ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করেছে। কনফুসিয়াস চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির একজন প্রতিনিধি ব্যক্তি। পেইন্টিং ও ক্যালিগ্রাফিও চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। কনফুসিয়াস পেইন্টিং ও ক্যালিগ্রাফি ইনস্টিটিউট এই দুটি সংযুক্ত করে সুন্দর সাংস্কৃতিক পণ্য তৈরি করেছে। আমরা ঐতিহ্যবাহী চীনা চিত্রকলা ও ক্যালিগ্রাফি লণ্ঠনের সঙ্গে একত্রিত করেছি। লণ্ঠনের সব ছবি, ক্যালিগ্রাফি ও চিত্রশিল্পীদের আঁকা এসব রচনা ঐতিহ্যবাহী চীনা কনফুসীয় সংস্কৃতির চেতনা প্রদর্শন করে। আমরা আশা করি লণ্ঠন এই বাহকের মাধ্যমে চীনের ঐতিহ্য প্রচার করবে। ইনাস পেইন্টিং চীনের অন্যতম অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের অনেক পুরাকীর্তিতে দেখা যায় সুন্দর ইনাস পেইন্টিং। এই প্রযুক্তির উত্তরাধিকার লিউদং তাঁর কাজ নিয়ে এবারের মেলায় অংশ নিয়েছেন। এই কৌশলটির প্রাচীনতম বাহক হিসেবে স্নাফ বোতল দিয়ে আবির্ভূত হয়েছিল। একই সাথে আমরাও উদ্ভাবন করছি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে উত্তরাধিকার করা যেতে পারে। এটি জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সমসাময়িক জীবনের সাথে একীভূত হতে হবে। গত বছর যখন বেইজিং সেন্ট্রাল এক্সেস বিশ্ব ঐতিহ্যের জন্য আবেদন করা হয়েছিল, তখন এই পত্রটি তৈরি করা হয়েছিল। অনুপ্রেরণাটি নিষিদ্ধ শহরের থাইপিং জার থেকে। এই কাজটি সেন্ট্রাল এক্সেস বরাবর প্রতিনিধিত্বমূলক ভবনগুলোকে উপস্থাপন করে। এবারের মেলার বিভিন্ন প্রদর্শন হলে দেখা যায় অনেক অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন নকশা পাথন, খুরি, উইন্ডওয়েল এবং অপেরা ও বাদ্যযন্ত্রের পারফরমেন্স ইত্যাদি। মেলায় দর্শকরা অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারীদের সাথে নিজের এসব প্রকল্পের অভিজ্ঞতা নিতে পারে। বর্তমান এসব অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গভীর একীকরণ দর্শকদের ভ্রমণের সময় ঐতিহ্যবাহী সংস্কৃতির অনন্য আকর্ষণ অনুভব করার সুযোগ দেয়। মানুষ বলে প্রযুক্তি বিশ্বকে বদলে দেয়। সাংস্কৃতিক ও পর্যটনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ডিজিটাল প্রযুক্তি, VR, AR ও অন্যান্য উন্নত প্রযুক্তির সাথে সংস্কৃতি ও পর্যটনের সংমিশ্রণ দর্শকদের জন্য একদম নতুন অভিজ্ঞতা এনে দেয়। মেলার বেইজিং প্রদর্শনী হলের ফটোগ্রাফি ডিভাইস অনেকে আকর্ষণ করেছে। ব্যবহারের পদ্ধতি খুবই সহজ। প্রথমে ক্লিক করুন, হাসি মুখে স্ক্রিনের দিকে তাকান, নিশ্চিত করুন। তারপর বিভিন্ন দৃশ্যের ছবি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। স্বর্গমন্দির ও নিষিদ্ধ শহর ইত্যাদির মতো বিভিন্ন টেমপ্লেট রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে স্বউন্নত ছোট মডেলের মাধ্যমে আপনি 2 সেকেন্ডের মধ্যে বিভিন্ন স্টাইলের ভ্রমণের ছবি পাবেন। এই ডিভাইস পর্যটকদের অনেক সময় বাঁচায়। তাদের বিভিন্ন ছবি তোলার জায়গায় ভিড় করতে হয় না এবং বেইজিংয়ের সবচেয়ে সুন্দর স্মৃতি নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, কোনো মিল আছে? হাইডিয়েন জেলাকে চীনের সিলিকন ভ্যালি বলা হয়। প্রতি বছর অনুষ্ঠিত চুংকোয়ানচুন ফোরাম উদ্ভাবন ও উন্নয়নের উপর ফোকাস করে থাকে। তাই
হাইডিয়া স্টল নিঃসন্দেহে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে জড়িত। স্টলে প্রদর্শিত বিভিন্ন দাবা রোবট শিশুদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করেছে। তারা রোবটের সাথে দাবা, কোমোগু এবং গো সহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা করতে পারে। ভ্রমণের সময় আপনি কি সুভেনির কিনতে পছন্দ করেন? অতীতে সুভেনির হয়তো একই রকম, তবে এখন এর ধরন অনেক বৈচিত্র্যময় ও সৃজনশীল। এটা ইতিমধ্যে ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। এবারের মেলার শহর উপহার প্রদর্শন এলাকায় শহরের সংস্কৃতি ও ইতিহাস কেন্দ্র করে অনেক বৈশিষ্ট্যময় ও সৃজনশীল পণ্য প্রদর্শন করা হয়। এসব পণ্য কেবল পর্যটনের স্মারকই নয়, পুরনো সংস্কৃতির বাহক এবং বিভিন্ন শহরের অনন্য আকর্ষণও প্রদর্শন করে। বেইজিংয়ের মিং রাজবংশের সমাধি থেকে আবিষ্কৃত ফিনিক্স ক্রাউন চীনের খুব মূল্যবান পুরাকীর্তি। মিং সমাধি পর্যটন কোম্পানি ফিনিক্স ক্রাউন অনুসারে ধারাবাহিক সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য তৈরি করেছে। এটি সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যকে প্রসারিত করে এবং পুরাকীর্তিতে নতুন পুরাণ সঞ্চার করে। আমাদের সব পণ্য বাস্তব পুরাকীর্তির উপর ভিত্তি করে তৈরি। সবচেয়ে বিখ্যাত হলো ফিনিক্স ক্রাউনের ফ্রিজ ম্যাগনেট। তাছাড়া বুকমার্ক, সুগন্ধি স্যাচেট, ব্যাগ এসব পণ্যও রয়েছে। আমরা আশা করি এসব সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য মানুষের জীবনের সাথে একীভূত হতে পারে এবং এর মাধ্যমে মিং রাজবংশের জীবন ও সংস্কৃতি জানতে পারে। চীনের রাজধানী বেইজিং এর দীর্ঘ ইতিহাস ও প্রাচীন স্থাপত্যের জন্য পরিচিত। একই সঙ্গে এটাও খুব আধুনিক একটি শহর। বিগত কয়েক দশক এই শহরের চেহারা ও বাসিন্দাদের জীবন অনেক পরিবর্তিত হয়েছে। বেইজিংয়ের একটি কোম্পানি বেইজিং মানুষের জীবনে খুব সাধারণ জিনিস ভিত্তি করে অনেক সৃজনশীল পণ্য তৈরি করে, যা বেইজিংয়ের অন্য দিক পর্যটকদের প্রদর্শন করে। আমাদের সব পণ্য বেইজিংবাসীদের জীবন ও যুগের স্মৃতির সঙ্গে জড়িত। কিছু হলো অতীতের ব্যবহৃত জিনিসপত্র, কিছু হলো মানুষের স্মৃতিতে দৃশ্য। এসব পণ্যের মাধ্যমে বেইজিংয়ের দৃশ্য, মানুষের জীবন এবং শহরের উন্নয়নের প্রক্রিয়া প্রদর্শন করা হয়। এটা বেইজিংয়ের সংস্কৃতি এবং এর জনগণের অনুভূতি বহন করে। পর্যটকদের জন্য এসব পণ্য বেইজিংয়ের সংস্কৃতি ও গল্প জানার এই ভালো উপায়। খুব বৈশিষ্ট্যময় হওয়ার জন্য এসব পণ্য আন্তর্জাতিক সম্মেলনে বিদেশি অতিথিদের উপহার হিসেবে দেয়া হয়েছে। মেলায় মানুষের ভিড় ছিল। অন্যান্য স্থান থেকেও অনেক পর্যটক এসেছিলেন। লাংফাং থেকে ম্যাডাম লি তাঁর ছেলে এবং মেয়েকে গ্রুপ ভরে মেলায় নিয়ে এসেছিলেন। এই মেলা থেকে আমি অনেক কিছু জেনেছি। কাজের কারণে হয়তো আগে বাইরে যাওয়ার সময় পাইনি। এই ধরনের মেলায় গিয়ে আমি দেখতে পাই যে বাইরের জগৎ খুবই রোমাঞ্চকর। গ্রীষ্মের ছুটিতে আমি আমার বাচ্চাদের একটি নির্দিষ্ট জায়গার দৃশ্য, খাবার, স্থানীয় সংস্কৃতি ইত্যাদি অভিজ্ঞতা অর্জনের জন্য বাইরে নিয়ে যেতে চাই। আমরা সকাল 7টা বা 8টায় এখানে পৌঁছেছি। আমি 2টি VR প্রকল্প উপভোগ করেছি, খুব মজার ছিল। একটি কৃষি প্রকল্প ছিল যা আমার কাছে খুবই অর্থবহ বলে মনে হয়েছিল। আমি খামার রোপণ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছি। আমি যখন বাড়ি যাব তখন কিছু ছোট গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আমরা বেইজিংয়ের রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছি। আমি মনে করি এই ধরনের প্রদর্শনীর সবচেয়ে বড় তাৎপর্য হল সাংস্কৃতিক বিনিময়। এটি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি প্রদর্শনের জন্য একটি ভালো সুযোগ এবং প্ল্যাটফর্ম। এবারের সাংস্কৃতিক ও পর্যটন ভোগ মেলায় সংস্কৃতি ও পর্যটনের গভীর একীকরণ, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় এবং ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক জীবনের ঘনিষ্ঠ সংযোগ আমাদেরকে দেখিয়েছে সংস্কৃতি ও পর্যটন সমন্বিত উন্নয়নের প্রাণশক্তি ও বিপুল সম্ভাবনা। ভবিষ্যতে আরও কি নতুন অভিজ্ঞতা আসবে এর জন্য অপেক্ষা করা রোমাঞ্চকর।